ওকে, প্রথম দিকে আমাদের লাইভে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আগে লাইভটা ফিনিশ করে দিয়ে নতুন করে আমরা আবার যুক্ত হলাম। হ্যাঁ, তো সমস্যা নেই, আমরা আলোচনায় যাব এখন। আজকের আলোচ্য বিষয় দেখেই বুঝতে পারছেন, দ্য আর্ট অফ ট্রান্সলেশন। তার মানে আমরা আজকে অনুবাদ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যারা লাইভটা দেখছেন তারা এই মুহূর্তে তারা লাইভ হচ্ছে আপনাদের টাইম লাইনে একটু শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে আরও অন্যান্যরা অনেকেই দেখতে পারবে। আমরা আলোচনা শীঘ্রই শুরু করব। আপনারা একটু লাইভটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন। হ্যাঁ, নওশিন ইসলাম, দোলসি। হ্যাঁ হ্যাঁ দোলসি, চিনতে পারছি। দোয়া করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, ভালোভাবে পরীক্ষা দাও। দোলসি, হ্যাঁ তোমাকে চিনব না কেন বলো, তুমি আমার অন্যতম প্রিয় একজন ছাত্রী, অবশ্যই চিনব। আচ্ছা, দ্য আর্ট অফ ট্রান্সলেশন, আপনারা টপিক দেখেই বুঝতে পারছেন আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো আর্ট অফ ট্রান্সলেশন। মানে আমরা ট্রান্সলেশন নিয়ে আজকে একটা উড়াধুরা আলোচনা করব। হ্যাঁ, মানে অনেক বিস্তারিত আলোচনা হবে ট্রান্সলেশন নিয়ে। আপনারা পুরো সময়টাতে সঙ্গে থাকবেন আশা করি এবং উপকৃত হবেন। আচ্ছা, একটু আমাকে জানাবেন শুধু যে সাউন্ড ক্লিয়ার কিনা আর আমাকে দেখা যাচ্ছে কিনা। তাহলে ট্রান্সলেশনের আমরা কি নিয়ে আলোচনা করবো, এর একটা বিষয় চলে আসলো। ট্রান্সলেশন বলতে আমরা বুঝবো আজকে বেঙ্গলি টু ইংলিশ, বাংলাকে ইংরেজি অনুবাদ করব কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। একটা বিষয় খেয়াল করেন যে আমরা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে আমাদের কি কি সমস্যা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখেন, বিসিএস লিখিত পরীক্ষার জন্য যারা এবার 43তম প্রিলিমিনারি পরীক্ষা দিলেন তারা কিন্তু 43তম রিটেনের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন। আর রিটেন পরীক্ষায়, বিসিএস রিটেন পরীক্ষায় 200 নম্বরের ইংলিশ থাকে, ইংলিশে 200 নম্বর। এর মধ্যে যদিও বলা হয় যে ট্রান্সলেশনে 50 নম্বর থাকে, বাংলা টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ 25, ইংলিশ টু বেঙ্গলি 25, টোটাল 50 মার্কস। কিন্তু আমি বলি যে বিসিএস রিটেন পরীক্ষায় যে 200 মার্কস থাকে তার মধ্যে গ্রামারে 30 নম্বর বাদ দিলে বাকি 170 নম্বরই নির্ভর করে কিন্তু ট্রান্সলেশনের উপর বা সেন্টেন্স মেকিং পাওয়ার বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর। কারণ এসে আপনি মুখস্থ করে লেখা সম্ভব না, এগুলো আপনাকে নিজে থেকে সেন্টেন্স মেকিং পাওয়ার থাকতে হবে আপনার, বা সামারির কথা বলেন বা কম্প্রিহেনশনে যদি আমরা শর্ট প্রশ্নের উত্তরের কথা বলি, সব দিক থেকে কিন্তু আমাদের এগুলো ট্রান্সলেশনের দক্ষতা আমাদের দরকার। সেজন্য আমি বলবো যে ট্রান্সলেশনটা নিঃসন্দেহে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। যদি আপনি বিসিএস পরীক্ষার্থী হন, ব্যাংক জব পরীক্ষার্থী হন, তাহলে তো অবশ্যই দরকারি। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ সকল পরীক্ষার জন্যই, মানে ফর অল কম্পিটিটিভ এক্সাম হচ্ছে ট্রান্সলেশন দরকারি। তো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে আমাদের যে মূল সমস্যাটি হলো আমরা একটা বড় বাংলা বাক্য থাকে, সেই বাক্যটার কোন অংশটুকু আগে অনুবাদ করব, কোন অংশটুকু পরে অনুবাদ করব, এটা নিয়ে আমরা মোটামুটি একটু চিন্তায় পড়ে যাই যে কোন অংশটুকু আগে নিব আর কোন অংশটুকু কি পরে নিব। তো সেই চিন্তা থেকে আজকে আশা করি ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে। আমরা একটা বড় বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা বাক্যের মেইন পার্ট নিব। হ্যাঁ, প্রথমে বাক্যের মেইন পার্ট বাক্যের মেইন পার্ট বলতে বোঝাবে বাক্যের মূল অংশটুকু, যেখানে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, তবে অবজেক্ট নাও থাকতে পারে। মেইন পার্ট হচ্ছে এমন একটা পার্ট যে পার্টটাকে আলাদা করলে একটা স্বাধীন বাক্য গঠন করা যাবে, সেটা হচ্ছে বাক্যের মেইন পার্ট বা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারেন। মেইন পার্টটুকু অনুবাদ করব। তারপরে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার নিয়ে আসবো। আমরা বাক্যের ক্রিয়ার উপর কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তার নাম ম্যানার। তারপর নিয়ে আসবো আমরা প্লেস,
কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তার নাম হলো প্লেস। এরপর আমরা নিয়ে আসবো টাইম, কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তার নাম টাইম। এরপর আমরা নিয়ে আসবো কজ, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তার নাম হলো কি কজ। একটু মোটামুটি আপনাকে 15-20 মিনিট অন্তত আমার আলোচনায় অংশ নিয়ে থাকতে হবে, তা না হলে হয়তো আমি যা বোঝাতে চাচ্ছি সেটা বোঝাতে পারবো না। কারণ ট্রান্সলেশন এমন না যে জেরান পার্টিসিপলের মতো একটা চুটকি দিয়ে দিলে আমার হয়ে গেল। হ্যাঁ, এখানে ধৈর্য নিয়ে থাকতে হবে একটু। যাদের ইচ্ছা আছে ট্রান্সলেশনটা সম্পর্কে ভালো আয়ত্তে রাখার, তারা একটু ধৈর্য নিয়ে থাকবেন আশা করি। আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিব। তাহলে আগে বাক্যের মেইন পার্ট, তারপর ম্যানার, প্লেস, টাইম এবং কজ। এটা হচ্ছে ট্রান্সলেশনের প্রধান নিয়ম আর কি। আমরা যদি বলি প্রধান নিয়ম হচ্ছে মেইন পার্ট, ম্যানার, প্লেস, টাইম এবং কজ। তো আমি একটা বাংলা বাক্য লিখব, এই বাক্যটার দিকে একটু আপনারা খেয়াল রাখেন। ধীরে ধীরে আমরা পরীক্ষায় আসে এমন উপযোগী বাক্যে যাব। হ্যাঁ, একটু সময় নিতে হবে। আচ্ছা, যেমন আমি একটা বাক্য যদি লিখি যে আমাদের কৃষকেরা, হ্যাঁ, আমাদের কৃষকেরা ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে, আমাদের কৃষকেরা ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে সকাল সন্ধ্যা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বা খোলা আকাশের নিচে কঠোর পরিশ্রম করে। উন্নত বা উচ্চ ফলনশীল ধান চাষ করে। আমরা ধীরে ধীরে একটু কঠিন বা ডিফিকাল্ট সেন্টেন্সগুলোতে আমরা যাব। হ্যাঁ, তার জন্য একটু সময় লাগবে। তাহলে আমাদের কৃষকেরা ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে সকাল সন্ধ্যা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কঠোর পরিশ্রম করে উচ্চ ফলনশীল ধান চাষ করে। এটা বাক্য। তো এই বাক্যটাকে আমরা ইংলিশে অনুবাদ করতে গেলে আমরা জেনেছি যে আগে বাক্যের মেইন পার্টটুকু নিয়ে আসতে হবে, প্রধান অংশটুকু। প্রধান অংশটুকু কি? প্রধান অংশটুকু হলো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে কারা? আমাদের কৃষকেরা। ক্রিয়া কি? চাষ করে। কি চাষ করে? উচ্চ ফলনশীল ধান। তার মানে বাক্যের মেইন পার্টটা হলো আমাদের কৃষকেরা উচ্চ ফলনশীল ধান চাষ করে। কোনো কথা হবে না, আগে বাক্যের মেইন পার্টটুকুর ইংলিশ আমরা লিখবো, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে? তাহলে এটা সব সময়ের জন্য সত্যি কথা, আর যা সব সময়ের জন্য নিয়মিত ঘটনা তার নাম কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের কৃষকেরা, তার মানে আমি লিখলাম আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা। ওকে, এবার ভার্ব কি? চাষ করে, কাল্টিভেট বা গ্রো। এবার ধান, প্যাডি। ধানের একটা বিশেষণ আছে উচ্চ ফলনশীল, মানে কি? হাইব্রিড বা হাই প্রোডাক্টিভ বা হাই ইয়েল্ডিং, যাই বলি আর কি, উচ্চ ফলনশীল, হাই প্রোডাক্টিভ। আমি এই আজকে লাইভে এটাও জানাবো আপনাদেরকে যে যারা মনে করেন যে আমি তো অনেক শব্দের মিনিং জানি না, তাহলে আমার কি হবে? যারা ওয়ার্ডের ও যাদের হচ্ছে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারের অবস্থা খারাপ, তাদের জন্য ব্যবস্থা আছে। একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন, আমি আলোচনা করব। তাহলে আওয়ার ফার্মার্স কাল্টিভেট হাই প্রোডাক্টিভ প্যাডি, আমাদের কৃষকেরা উচ্চ ফলনশীল ধান চাষ করে। তাহলে আমরা আগে বাক্যের মেইন পার্টটুকু নিয়ে নিলাম। ওকে, মেইন পার্ট নেওয়ার পর আমরা অতিরিক্ত অংশগুলো নিব। হ্যাঁ, তো একটা বাক্যে অনেক অতিরিক্ত অংশ থাকতে পারে, তো আমরা ভেঙে ভেঙে নিব। প্রথমে আমরা নিব ম্যানার। কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো তার নামই হলো ম্যানার। তো আপনি ক্রিয়াকে প্রশ্ন করেন কিভাবে চাষ করে, এর উত্তর কি আসে? বলেন তো কি আসে? কিভাবে চাষ করে, এর উত্তর কি আসে? উত্তর হলো কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রম করে। তাহলে এটা হলো ম্যানার। এই যে মেইন পার্টটুকু নেওয়ার পরে, মানে মেইন পার্টটুকু কি ছিল? আমাদের কৃষকেরা উচ্চ ফলনশীল ধান চাষ করে, এটা হলো মেইন পার্ট। বাক্যের মেইন পার্ট নেওয়ার পরে যে অতিরিক্ত অংশগুলো আছে ওদেরকে ইংলিশে বলা যায় ফ্রেজ বা ক্লোজ বলা যায়। এই অতিরিক্ত অংশগুলোর
অনুবাদের সিকোয়েন্সটা হবে এটা, প্রথমে ম্যানার, তারপর প্লেস, এরপর টাইম, তারপর কজ। আর যে কোনো অতিরিক্ত অংশের অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। এই যে বাংলা যে ফ্রেজ যেগুলো আমি বললাম অতিরিক্ত অংশ বা ফ্রেজ, সেটা ম্যানার হোক, প্লেস, টাইম বা কজ হোক, যে কোনো বাংলা ফ্রেজের অনুবাদ করতে হবে পেছন দিক থেকে শুরু করে। কোন দিক থেকে? পেছন দিক থেকে শুরু করে। তাহলে আমরা প্রথমে ম্যানার নিলাম, কিভাবে চাষ করে, কঠোর পরিশ্রম করে। অনুবাদ হবে পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি বলেন তো? পরিশ্রম করা। যখন দেখবেন পরিশ্রম করার ইংলিশ কি? কাজ করা, ওয়ার্ক। যখন দেখবেন ক্রিয়ার শেষে এ বা ইয়ে থাকে, তখন বুঝবেন ভার্বের সাথে আইএনজি হয়। ক্রিয়ার শেষে এ অথবা ইয়ে থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তার মানে পরিশ্রম করে, তার মানে হলো ওয়ার্কিং। পেছন দিক থেকে আমরা আসবো কিন্তু, ওয়ার্কিং, পরিশ্রম করে। কেমন? কঠোর, ওয়ার্কিং হার্ড। তো আমার ম্যানার হয়ে গেল। ম্যানারের পর আমার কি আসবে এবার? প্লেস। প্রশ্ন করেন কোথায় তারা ধান চাষ করে, কোথায়? উত্তর হচ্ছে খোলা আকাশের নিচে। এটাও তো একটা ফ্রেজ। তাহলে ম্যানার নিলাম, এবার প্লেস। তো যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? নিচে। তার মানে আন্ডার, খোলা আকাশ, আন্ডার দ্য ওপেন স্কাই, খোলা আকাশের নিচে। তাহলে ম্যানার হলো, প্লেস হলো বা টাইম। কখন কখন তারা এই কাজটা করে? উত্তর হচ্ছে সকাল সন্ধ্যা। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ফ্রম মর্নিং টু ইভিনিং বা ফ্রম মর্নিং টিল ইভিনিং, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে আমরা চাইলে অবশ্য মর্নিং না লিখে ডন লিখতে পারি, কারণ সকাল মানে তো 9টা, 10টা, 11টাও সকাল হয়। কৃষকরা কিন্তু সূর্য ওঠার আগে আগেই চলে যায়, এই জন্য আমরা মর্নিংয়ে ডন দিতে পারি, ফ্রম ডন টু ডাস্ক, সন্ধ্যার আগ মুহূর্তে। তাহলে আমার টাইমও গেল। আবার কজ, কেন তারা ধান চাষ করে? কেন? তাহলে ম্যানার, প্লেস, টাইম আর কজ। কেন চাষ করে? ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে। আমি তো বলছি যে কোনো ফ্রেজ, বাংলা ফ্রেজ অনুবাদ হবে পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি আছে? তয়াকার তে। তের ইংলিশ কি বলেন? টু। এবার মেটানোর ইংলিশ হচ্ছে মিট। ফুলফিলও লিখতে পারেন মেটাতে। কি মেটাতে? চাহিদা, ডিমান্ড। কোন ডিমান্ড? ফুড ডিমান্ড। কেমন ফুড ডিমান্ড? ইনক্রিজিং ফুড ডিমান্ড। তাহলে টু মিট দ্য ইনক্রিজিং ফুড ডিমান্ড, ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে। তাহলে আমরা আগে কি নিলাম? কি? বাক্যের মেইন পার্টটা নিলাম। তারপরে আমরা কি নিলাম? ম্যানার, ওয়ার্কিং হার্ড। তারপর নিলাম প্লেস, আন্ডার দ্য ওপেন স্কাই। তারপর নিলাম টাইম, ফ্রম ডন টু ডাস্ক। তারপর নিলাম কজ, টু মিট দ্য ইনক্রিজিং ফুড ডিমান্ড। তাহলে আমার পুরো বাক্যটা সুন্দর করে হয়ে গেল যে আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা, কাল্টিভেট হাই প্রোডাক্টিভ পেডি, ওয়ার্কিং হার্ড আন্ডার দ্য ওপেন স্কাই ফ্রম ডন টু ডাস্ক টু মিট দ্য ইনক্রিজিং ফুড ডিমান্ড। আশা করি বুঝে গেছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, কি জানিয়ে দিব? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই যে আমরা একটু আগে যে নিয়মটা লিখলাম, আগে বাক্যের মেইন পার্ট নিতে হবে, তারপর ম্যানার, প্লেস, টাইম, কজ, এটা কোনো সাংবিধানিক নিয়ম না। আবারও বলি, এটা কোনো সাংবিধানিক নিয়ম না। কেউ যদি মনে করে যে আমি মেইন পার্টের আগে কজ নিয়ে আসবো, তাতেও কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করে আমি টাইম দিয়ে বাক্যটা শুরু করব, আগে টাইম, তারপর মেইন পার্ট, তারপর ম্যানার, তাতেও কোনো সমস্যা নেই। মানে ট্রান্সলেশন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাক্যের মেইন থিমটুকু ফুটে উঠলেই হলো। একটা কথা আমি প্রায় বলে থাকি, সেটি হলো যে ডোন্ট ট্রাই টু ট্রান্সলেট ওয়ার্ডস অনলি, রাদার ট্রাই টু ট্রান্সলেট দ্য থিম অফ দ্য সেন্টেন্স। সবসময় এই শব্দের অনুবাদ করার চেষ্টা করা যাবে না, বাক্যের মেইন থিম কি তার অনুবাদটা আপনাদেরকে করার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওবায়দুর রহমান ভালো আছি। মুকসেদুর রহমান তারিক, হ্যাঁ থ্যাংক ইউ। উম্মে হাবিবা রত্না, থ্যাংক ইউ টু। নওশিন ইসলাম দলছি, শুভকামনা তোমার জন্য। মিন্টু পাল, হ্যাঁ থ্যাংক ইউ। মিন্টু পাল হচ্ছে বর্তমান বিসিএস কোচিং জগতে যে ইংরেজি শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন প্রভাবশালী শিক্ষক, যার ইংরেজি ভাষা ও সাহিত্য খুব দখলে আছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং টিচার হিসেবে এখন এই মুহূর্তে তিনি বিসিএস এবং ব্যাংক জব প্রত্যাশীদেরকে ইংরেজি পড়িয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, আরেকটি বিষয় হলো, তাহলে আমরা এই সিকোয়েন্সটাকে ব্রেক করে কীভাবে লিখতে পারি সেটা একটু দেখি। হ্যাঁ, আমরা আরেকটা বাক্য লিখলাম,
আমরা এবার কজ দিয়ে শুরু করি। এই বাক্যটাকে আমরা দেখব কীভাবে মডিফাই করা যায়। প্রথমে আমরা কজ নিয়ে আসব। কজ নিলাম, টু মিট দ্য ইনক্রিজিং ফুড ডিমান্ড। টু মিট দ্য ইনক্রিজিং ফুড ডিমান্ড, যে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে। কজ দিয়েই শুরু করলাম। এবার আমি বাক্যের মেইন পার্টটুকু নিব, যে আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা কি কাল্টিভেট, তারা চাষ করে হাইব্রিড বা হাই প্রোডাক্টিভ প্যাডি, উচ্চ ফলনশীল তারা কি করে ধান চাষ করে। কজ নিলাম আগেই, তারপর মেইন পার্ট, এবার ম্যানারটুকু নিলাম। হ্যাঁ, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, আন্ডার দ্য ওপেন স্কাই, খোলা আকাশের নিচে, ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে আমরা কি জানলাম, যে এই নিয়মটাই শুধু একটাই নিয়ম না, আমরা যে কোনোভাবে লিখতে পারি। আমরা আগে মেইন পার্ট না নিয়ে আগে কজ নিতে পারি, কজের পরে আমরা মেইন পার্ট দিতে পারি, তারপরে আমরা ম্যানার নিতে পারি, প্লেস নিতে পারি এবং টাইম নিতে পারি। এভাবেও আপনারা অনুবাদ করতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে না, আমি আগে এই টাইম দিয়ে শুরু করব, কোনো সমস্যা নেই, সে আগে টাইম দিবে, তারপর মেইন পার্ট দিবে, এরপর বাকিগুলো সে দিবে, ম্যানার, এরপর প্লেস, এরপর কজ দিবে। সোজা কথায় এগুলো কোনো সাংবিধানিক নিয়ম না। আপনি কিভাবে অনুবাদ করবেন এটা পুরো একান্তই আপনার ইচ্ছা। বাক্যের থিম যেন নষ্ট না হয় এবং যেন সাজানো গোছানো হয়, এটা হলো মূল বিষয়। ঠিক আছে, ওকে। তো আপনারা ক্লাসটা কেমন উপভোগ করতেছেন একটু কমেন্টে জানাবেন। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি আরও বিস্তারিত আজকে আলোচনা করব, লম্বা আলোচনা হবে। এটা কিন্তু আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে। আপনারা জানিয়ে দেন ঝটপট আমাকে যে আপনারা কেমন উপভোগ করতেছেন, এবং লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের উপর নির্ভর করে আমার ক্লাসটা হচ্ছে আরও কন্টিনিউ করার আগ্রহ পাবো, আমি অনুপ্রেরণা পাবো। হ্যাঁ, আমরা সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিব। মাঝে মাঝে নেটওয়ার্ক একটু ঝামেলা করে, এই জন্য লেখাগুলো দেখতে অস্পষ্ট মনে হতে পারে। একটু পরেই ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, রইস উদ্দিন, রইস, ক্লাস শেষে তোমার সাথে মেসেঞ্জারে কথা হবে। ওকে, আপনাদের কি ইসলাম লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে একটু জানাবেন লেখাগুলো। হ্যাঁ, সামাইরা হক, থ্যাংক ইউ। জি স্যার, চালান আছি। আচ্ছা আচ্ছা, লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে এখন? আমার কাছে মনে হচ্ছে লেখাগুলো বুঝি ভেঙে আসছে, এরকম মনে হচ্ছে। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন লেখাগুলো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না। আচ্ছা, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা আরেকটা বাক্যে যাব। তার আগে একটু সহজ করে বোঝেন। আমরা একটু সহজ করে বুঝবো। অ্যাক্টিভ আর প্যাসিভ। আমি বললাম যে আমি বইটি পড়েছি, আমি বইটি পড়েছি। এর প্যাসিভ কি হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু, তাহলে আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি। এর হচ্ছে ট্রান্সলেশন হলো আই হ্যাভ রিড দ্য বুক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমি এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, বইটি পড়া হয়েছে, বইটি পড়া হয়েছে। আমরা জানি একটা ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো বাক্যের সাবজেক্ট, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি অবজেক্ট। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আচ্ছা, যখন আমরা দেখব কোনো বাক্য সাবজেক্ট দ্বারা শুরু তখন বুঝতে হবে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যখন কোনো বাক্য অবজেক্ট দ্বারা শুরু তখন সেটা বুঝতে হবে কি ভয়েস? প্যাসিভ ভয়েস।
তাহলে আমরা প্রশ্ন করি এখানে কে বইটি পড়েছে, উত্তর আমি, তার মানে সাবজেক্ট দিয়ে শুরু, মানে এটা অ্যাক্টিভ ভয়েস। এবার প্রশ্ন করি কি পড়া হয়েছে, বইটি পড়া হয়েছে, মানে অবজেক্ট, অবজেক্ট দিয়ে বাক্য শুরু মানে কি প্যাসিভ, তার মানে এটা প্যাসিভ। আর আমরা জানি তাহলে প্যাসিভ অবজেক্ট দ্বারা শুরু হবে, অ্যাক্টিভ সাবজেক্ট দ্বারা শুরু হবে। তাহলে বইটি পড়া হয়েছে এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে প্রথমে অবজেক্ট নিয়ে আসতে হবে দ্য বুক। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হ্যাভ হ্যাজের সাথে বিন যুক্ত হবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য বুক হ্যাজ বিন রেড, বইটি পড়া হয়েছে। এখন যদি আমি বাক্যটাকে একটু বড় করে দেই, হ্যাঁ বাক্যটাকে আমি একটু বড় করলাম, কিভাবে বড় করলাম, যে বইটি খুব মনোযোগ সহকারে পড়া হয়েছে, বইটি খুব মনোযোগ সহকারে পড়া হয়েছে। এই যে বাক্য যখনই বড় হয়ে যাবে তখন আমরা আগে বাক্যের মেইন পার্টের অনুবাদ করব বলছিলাম। মেইন পার্ট কোনটা? মেইন পার্টটা হচ্ছে বইটি পড়া হয়েছে। মেইন পার্ট তাকেই বলে যে অংশটুকুকে আলাদা করলে, সেপারেট করলে একটা স্বাধীন বাক্য গঠন করা যায়, যা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে, হ্যাঁ, যা পরিপূর্ণ একটা সেন্স প্রকাশ করবে। ওকে, আমার সাথে আছে রিয়াদ হোসেন। রিয়াদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি যা শিখেছি তার বেশিরভাগই আপনার কাছ থেকে শেখা, আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ রিয়াদ হোসেন, শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি চেষ্টা করি সবাই ইংরেজিটা ভালো শিখুক, আমি নিজেও চেষ্টা করি যে আমি ইংলিশটা আরও ভালো শিখি, আরও ভালো জানি। আমি আরও ভালো জানলে আমার স্টুডেন্টদেরকে আমি আরও ভালো শেখাতে পারবো। আমিও সবসময় নতুন নতুন কিছু শেখার জন্য মরিয়া হয়ে থাকি, আগ্রহ নিয়ে থাকি। যার কাছ থেকে কিছু শেখার সুযোগ পাই তার কাছ থেকে শিখে নেই। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ রিয়াদ। তাহলে বইটি খুব মনোযোগ সহকারে পড়া হয়েছে, আগে মেইন পার্টটুকু আমরা অনুবাদ করলাম। মেইন পার্টটুকু হচ্ছে দ্য বুক হ্যাজ বিন রেড, বইটি পড়া হয়েছে। তাহলে সেই অনুযায়ী আমরা লিখলাম দ্য বুক হ্যাজ বিন রেড, বইটি পড়া হয়েছে। এবার অতিরিক্ত অংশ কোনটা? অতিরিক্ত অংশ হলো খুব মনোযোগ সহকারে। তাহলে আমি বলছিলাম মেইন পার্ট বাদে যে অতিরিক্ত অংশগুলো থাকে তাকে ইংলিশে বলা হয় কি? ফ্রেজ। তো অনেক যদি অতিরিক্ত অংশ থাকে প্রথমে নিতে হয় ম্যানার। তো আমরা প্রশ্ন করি কিভাবে পড়া হয়েছে, উত্তর হচ্ছে খুব মনোযোগ সহকারে। মেইন পার্ট বাদে যে কোনো ফ্রেজে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে সহকারে এর ইংলিশ কি? শহর ইংলিশ কি? উইথ। এবার গভীর মনোযোগ মানে ডিপ অ্যাটেনশন বা গ্রেট অ্যাটেনশন, গভীর মনোযোগ সহকারে। বুঝলেন? বাক্য যত বড় হোক কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বুঝে গেলাম। এবার আমরা বিগত বছরে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। কারণ আমি একটা বাক্য লিখলাম যে জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাবের কথা না ভেবেই আধুনিক সভ্যতার সাথে তাল মেলাতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য গাছ কাটা হচ্ছে। এই বাক্যটা জীববৈচিত্র্য পরিবেশের উপর বিরূপ প্রভাবের কথা না ভেবেই আধুনিক সভ্যতার সাথে তাল মেলাতে সারা বিশ্ব জুড়ে অনেক গাছ কাটা হচ্ছে। এই বাক্যটা অনুবাদ যদি করি তাহলে আগে বাক্যের মেইন পার্টটুকু নিয়ে আসতে হবে। মেইন পার্টটুকু হচ্ছে অসংখ্য গাছ কাটা হচ্ছে। দেখেন এই অংশটুকু যদি আমি আলাদা করি তাহলে একটা কমপ্লিট সেন্স প্রকাশ পায় কি না? যে অংশটুকুকে আলাদা করলে একটা কমপ্লিট সেন্স প্রকাশ পাবে, যেখানে কোনো আকাঙ্ক্ষা থাকবে না, আসক্তি থাকবে না, যোগ্যতার অভাব হবে না, সেটাই হচ্ছে বাক্যের কি? মেইন পার্ট। ওকে, মেইন পার্টের অনুবাদ আগে হবে। অসংখ্য গাছ কাটা হচ্ছে, প্রশ্ন করেন কে কাটতেছে, তার মানে সাবজেক্ট কিন্তু নেই, সাবজেক্ট নেই। এখন প্রশ্ন যদি আমি করি যে সাবজেক্ট যেহেতু নেই তাহলে আমি যদি প্রশ্ন করি যে কি কাটা হচ্ছে, উত্তর হচ্ছে অসংখ্য গাছ কাটা হচ্ছে।
তার মানে অবজেক্ট দ্বারা বাক্য শুরু। অবজেক্ট দ্বারা বাক্য শুরু মানে কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ, প্যাসিভ হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, কারণ কারটা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে কি আগে অবজেক্ট, তারপরে অ্যামিজারের সাথে বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অসংখ্য গাছ, হ্যাঁ, নিউমেরাস, অসংখ্য ট্রিজ, অসংখ্য গাছ। এখন যারা ট্রান্সলেশনের জগতে নিউ কামার, নতুন, তাদের মাথায় যদি কোনো ওয়ার্ডের সঠিক ওয়ার্ড না আসে, যেমন অসংখ্যর ইংলিশ নিউমেরাস আপনার মাথায় নাই, আপনার মনে আছে এ লট অফ, আপনি এ লট অফ দিয়েই চালান না, আপাতত শুরুটা তো করেন, কোনো সমস্যা নেই। তাহলে নিউমেরাস ট্রিজ, অসংখ্য গাছ কাটা হচ্ছে, তার মানে আর বিং কাট ডাউন, অসংখ্য গাছ কাটা হচ্ছে। বাক্যের মেইন পার্ট হয়ে গেল। এবার আসি ম্যানার, কিভাবে কাটা হচ্ছে, কিভাবে প্রশ্ন করেন, মেইন পার্টের পর তো ম্যানার লাগবে। কিভাবে কাটা হচ্ছে? উত্তর হলো জীব বৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাবের কথা না ভেবেই কাটা হচ্ছে। তাহলে এটা হলো ম্যানার। আমি বলছি মেইন পার্টকে বাদ দিয়ে যে অতিরিক্ত অংশ থাকে সেটা ম্যানার, প্লেস, টাইম, কজ যাই হোক, সেগুলো এক ধরনের ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজ অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তো এবার ভাবার ইংলিশ কি? ভাবা মানে কি? চিন্তা করা। চিন্তা করা মানে কি? থিঙ্ক থেকে থিঙ্কিং। এখন এখানে কি ভাবতে বলছে নাকি না ভাবার কথা বলছে? না ভাবা, তার মানে থিঙ্কিং নাকি উইদাউট থিঙ্কিং? উইদাউট থিঙ্কিং, পেছন দিক থেকে আমরা আসবো। তাহলে উইদাউট থিঙ্কিং বা উইদাউট কনসিডারিং, অনেক কিছু লিখতে পারবেন, একসাথে তো আর 5-7টা লেখা সম্ভব না, আমি একটা দিয়ে আগে বুঝাই। উইদাউট থিঙ্কিং, না ভেবেই, পেছন দিক থেকে। কি না ভেবে? বিরূপ প্রভাবের কথা। আচ্ছা, উইদাউট থিঙ্কিং, বিরূপ প্রভাব বলতে কিসের? এই গাছ কাটার। তার মানে আমি এই জন্য ইটস লিখে দিলাম। ইটস অ্যাডভার্স বা নেগেটিভ ইম্প্যাক্ট, এর বিরূপ মানে কি? খারাপ বা নেতিবাচক প্রভাব, পেছন দিক থেকে আমরা আসবো। তাহলে বিরূপ প্রভাবের ইংলিশ লিখলাম নেগেটিভ ইম্প্যাক্ট। এবার কি আছে? উপরের ইংলিশ কি? অন। কিসের উপর? জীববৈচিত্র্য ও পরিবেশ। অন বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, তাহলে আমার ম্যানার গেল। ম্যানারের পরে আমার কি আসবে? প্লেস। কোথায় কাটা হচ্ছে? কোথায়? সারা কি বিশ্ব জুড়ে, এটা হলো প্লেস। তাহলে পেছন দিক থেকে অনুবাদ হবে, তাহলে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। ওকে, প্লেস। এবার আসবে টাইম, কখন কাটা হচ্ছে? কখন? টাইম এখানে দেওয়া নাই, তাহলে না থাকলে আমরা স্কিপ করব। এবার কজ, কেন কাটা হচ্ছে? আধুনিক সভ্যতার সাথে তাল মেলাতে, পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। মেইন পার্ট বাদে সব অংশের অনুবাদ হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। তো একারে তে, তাহলে তাল মেলানোর ইংলিশ হলো কিপ পেচ উইথ, তাল মেলানো। আচ্ছা, এখন যদি আপনি লিখে যান যে অ্যাডজাস্ট দিয়ে আপনি বুঝে যাচ্ছেন, অ্যাডজাস্ট মানে মিলে যাওয়া, তাতেও কোনো সমস্যা নেই, আপনি লিখতে পারেন টু অ্যাডজাস্ট উইথ আধুনিক সভ্যতা, অথবা টু কিপ পেস উইথ আধুনিক সভ্যতা, এভাবেও আপনি লিখতে পারেন। উইথ, বা এখানে অ্যাডজাস্ট দিতে পারেন মডার্ন সিভিলিটি বা মডার্ন ওয়ার্ল্ড আপনি লিখতে পারেন। এখানে সভ্যতার ইংলিশ আপনাকে সিভিলিটি লিখতে হবে বা সমাজ দিয়ে সোসাইটি লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার বাক্যের থিম ঠিক রাখতে হবে, উইথ মডার্ন ওয়ার্ল্ড, কোনো সমস্যা নেই তো। তাহলে আমার বাক্যটা হলো নিউমেরাস ট্রিজ আর বিং কাট ডাউন উইদাউট thinking its negative impact on biodiversity and environment across the world to keep pace with modern world. And আমি বলেছিলাম যে এটা কোনো সাংবিধানিক নিয়ম না যে আগে মেইন পার্ট দিতেই হবে, তারপর ম্যানার, প্লেস, টাইম, কজ। আমি বলছি আমরা যে কোনোভাবে লিখতে পারি, আমরা চাইলে কজ দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নাই। যেমন কজ দিয়ে যদি আমি লিখি তাহলে বাক্যটা আমার এরকম হবে, প্রথমে আমাকে লিখতে হবে টু অ্যাডজাস্ট উইথ, অথবা টু keep pace with the modern world, মডার্ন এইজও আপনি লিখতে পারেন, আধুনিক যুগ। হ্যাঁ, আধুনিক যুগের সাথে তাল মেলাতে, কজ দিয়ে আমরা শুরু করলাম, আগে কজ, তারপর কি মেইন পার্ট হচ্ছে নিউমেরাস ট্রিজ আর বিং কাট ডাউন, অসংখ্য গাছ কাটা হচ্ছে। তারপরে কি নিতে বলছে? ম্যানার, কিভাবে কাটা হচ্ছে। আপনি ম্যানারটা চাইলে আপনি পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে যে এখানে মেইন পার্টের পর ম্যানার দিতেই হবে তা কিন্তু না, আপনি এখানে চাইলে প্লেসও দিতে পারেন। হ্যাঁ, আপনি লিখতে পারেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। এরপরে আপনি এখন ম্যানার দিয়ে দেন যে উইদাউট থিঙ্কিং
without thinking its negative impact on biodiversity and environment. দেখেন এটাও উপরের বাক্যটাও কিন্তু অনুবাদ হয়েছে, নিচেরটাও হয়েছে, কিন্তু পরে দেখেন উপরেরটা সাথে নিচেরটা কিন্তু বেশি স্মার্ট লাগতেছে। টু কিপ পেস উইথ দ্য মডার্ন এজ, আধুনিক যুগের সাথে তাল মেলাতে, নিউমারাস ট্রিজ আর বিং কাট ডাউন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অসংখ্য গাছ সারা বিশ্ব জুড়ে কাটা হচ্ছে, উইদাউট থিঙ্কিং ইটস নেগেটিভ ইম্প্যাক্ট অন বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। কোনটা বেশি স্মার্ট লাগতেছে, উপরটা না নিচেরটা? নিচেরটা। কিন্তু এখান থেকে আমি কি প্রমাণ করতে চাচ্ছি? আমি প্রমাণ করতে চাচ্ছি উপরেরটা আমি লিখেছি এই নিয়মে, আগে মেইন পার্ট, তারপর ম্যানার, এরপর প্লেস, টাইম, কজ। কিন্তু আমি বারবার বলে আসতেছি এটা কোনো সাংবিধানিক নিয়ম না। এটা হলো যারা ট্রান্সলেশনের জগতে নিউ কামার, বিগিনার, যারা প্রথম অনুবাদ শুরু করতেছে, অনুশীলন, তারা এভাবে কিছুদিন প্র্যাকটিস করতে পারে, তাহলে তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। আগে মেইন পার্ট, ম্যানার, প্লেস, টাইম, কজ। যখন ট্রান্সলেশন করতে করতে একটু পাকা হয়ে যাবেন তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। কেউ চাইলে আগে ম্যানার লিখ দিল, তারপর মেইন পার্ট, তারপর প্লেস, টাইম, কজ, বা কারো মনে হলো আমি কজ দিয়েই শুরু করব, তারপর মেইন পার্ট দিব, কারো মনে হলো যে আমি কজ, টাইম, প্লেস, ম্যানার সব আগে দিব, এরপরে মেইন পার্ট দিব, তাতেও কোনো সমস্যা নেই। যদি এই বাক্যটা এভাবে কেউ লিখতে চায় যে টু কেপ পেস উইথ দ্য মডার্ন এজ, হ্যাঁ, আধুনিক যুগের সাথে তাল মেলাতে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে, উইদাউট থিঙ্কিং দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অন বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সব লেখার পর লিখলো নিউমারাস ট্রিজ আর বিং কাট ডাউন, অসংখ্য গাছ কাটা হচ্ছে। এটারও ভুল বলা যাবে না। আমি এই কথাগুলো ভাই বারবার বলতেছি, এর কারণ হচ্ছে একটাই, থ্যাংক ইউ আলামিন। এর কারণ একটাই যে বা যারা বলতে চায় যে ট্রান্সলেশন নিয়ম দিয়ে হয়। দেখেন আমি এতক্ষণ থেকে যে বাক্যগুলো অনুবাদ করলাম আমি কিন্তু ওই একটা নিয়ম দিয়েই করছি। এই যে ক্রিয়ার শেষে ইতো, ইতে, ইতাম থাকলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1 হয়, ক্রিয়ার শেষে পারতো, পারতে, পারতাম থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি1 হয়। এভাবে আপনি 1-2 হাজার নিয়ম মুখস্থ করলেও আপনি ট্রান্সলেশনে বস হতে পারবেন না বা ভালো হতে পারবেন না। আপনাকে ন্যাচারাল ওয়েতে যেতে হবে। একটা নিয়ম থাকবে টার্গেট, একটা নিয়মকে ভিত্তি করে আপনি যে কোনো বাক্য অনুবাদ করার ক্ষমতা রাখবেন, তাহলেই আপনি অনুবাদে পারদর্শী হবেন। অনুবাদ একটা শিল্প, বুঝলেন? রান্না যেমন রন্ধন একটা শিল্প। কেউ একদিন কারো কাছ থেকে একটা রান্না করা শিখলেই সে পরের দিন কিন্তু যার কাছ থেকে শিখেছে তার মতো রান্না সুস্বাদু হবে না। তার কিছুদিন প্র্যাকটিস করতে হবে তাকে। কোনো দিন লবণ বেশি হবে, কোনো দিন মরিচ কম হবে, কোনো দিন লবণ কম হবে, এরকম হতে হতে একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু ভালো রান্না শিখবে। এখন এমন যদি হয় সে প্রতিদিন রান্না করে যাচ্ছে কিন্তু খাবারটা টেস্ট করে দেখতেছে না যে লবণ বেশি নাকি কম, বা কাউরে দেখতেও দিচ্ছে না, তাহলে কি সে কখনো বুঝতে পারবে যে তার রান্নায় লবণ বেশি হয় নাকি কম হয়? বুঝতে পারবে? পারবে না। তাকে করতে হবে কি? প্রতিদিন রান্না করতে হবে এবং কাউরে না কাউরে খাওয়াতে হবে। এভাবে ডে বাই ডে খাওয়াতে খাওয়াতে যখন মানুষ বলবে যে না আগের চেয়ে ভালো, একটা সময় গিয়ে মানুষ বলবে না অসাধারণ রান্না হয়েছে। অনুরূপভাবে আপনি বাসায় প্রচুর ট্রান্সলেশন প্র্যাকটিস করলেন কিন্তু আপনি কাউকে দেখাচ্ছেন না যে আপনারটা সঠিক নাকি ভুল, তাহলে এই প্র্যাকটিস করেও আবার লাভ নাই। মানে এটা হাতে কলমে শিখতে হবে কারো কাছে। আপনি অনুবাদ করে কাউকে দেখাবেন, সে আপনার ভুলগুলো কারেকশন করে দিবে, এরপর ওই কারেকশন মাথায় নিয়ে আপনি আবার প্র্যাকটিস করবেন। এভাবে ধীরে ধীরে আপনার ভুলের পরিমাণটা কি কমে আসবে, তাহলেই অনুবাদ অনেক সুন্দর হবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা আরেকটা বাক্য অনুবাদে যাব। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি আরেকটা বাক্যে যাব। আপনাদের কি আগ্রহ আছে? আমি কিন্তু খুব একটা কারো আগ্রহ দেখতে পাচ্ছি না কমেন্ট বক্সে। যদিও বা সবাই রিটেন পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করে না, এটাও একটা ফ্যাক্ট, কারণ প্রিলিমিনারি নিয়ে সবাই ব্যস্ত। কিন্তু আফসোস প্রিলিমিনারি পাশের পর 3-4 মাসে রিটেনের প্রিপারেশন নিতে পারে না। তখন অবশ্য অনেক আফসোস করেও কোনো লাভ হয় না। ওকে, আপনারা চাইলে ক্লাসটা আমি আরও আলোচনা বাড়াবো, আরও চলবে আলোচনা। মেঘের অনেক রং, জি স্যার, আসলেই তো মেঘের অনেক রং। মেঘের রং কি কি? হ্যাঁ, বেনি আসো কলা, এটা কি মেঘের রং? ও আচ্ছা, এটা মেঘের রং না, এটা তো রংধনুর রং না। আচ্ছা, উই আর এনজয়িং। হ্যাঁ, থ্যাংক ইউ।
এবার আমরা যাব আরেকটা বাক্যে। দেন আমি লিখলাম যে নেসার সাহেবকে আমাদের অ্যাচিভমেন্টের হচ্ছেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের জনপ্রিয় শিক্ষক নেসার বাঁধন স্যার, সেই নেসার সাহেবের কথা লিখছি। নেসার সাহেবকে তার এলাকায় নিরক্ষরতা দূরীকরণে অসামান্য অবদান রাখায় বিপুল সমারোহের মধ্য দিয়ে একতা মডেল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত করা হয়েছে। আজীবন সদস্য নির্বাচিত করা হয়েছে। এই বাক্যটা, নেসার সাহেবকে তার এলাকায় নিরক্ষরতা দূরীকরণে অসামান্য অবদান রাখায় বিপুল সমারোহের মধ্য দিয়ে একতা মডেল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ মঈনুদ্দিন, নিয়মিত ক্লাস নিলে উপকৃত হতাম। আসলে আমিও উপকৃত হতাম, কিন্তু সময় পাই না আর কি। ভালো হচ্ছে, ক্যারি অন। হ্যাঁ কনক, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে এই বাক্যটাকে আমরা একটু অনুবাদ করতে যাই। এই বাক্যের মেইন পার্ট কি, কে কে বলতে পারেন বলেন তো, একটু কমেন্টে লিখেন তো। নেসার সাহেবকে তার এলাকার নিরক্ষরতা দূরীকরণে অসামান্য অবদান রাখায় বিপুল সমারোহের মধ্য দিয়ে একতা মডেল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত করা হয়েছে। হুইচ ইজ দ্য মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স? হুইচ ইজ দ্য মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স? কমেন্টে জানিয়ে দেন এই বাক্যের মেইন পার্ট কি। এই বাক্যের মেইন পার্টটা কি হবে, কে জানাতে পারবেন? ওকে, আচ্ছা, তো জানিয়েছেন যে এই বাক্যের মেইন পার্ট হচ্ছে নেসার সাহেবকে আজীবন সদস্য নির্বাচিত করা হয়েছে। কোথাকার? একতা মডেল ক্লাবের, ঠিক না? এটা বাক্যের মেইন পার্ট, যে নেসার সাহেবকে একতা মডেল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত করা হয়েছে। এখন বলেন তো, সে কি একা একা নির্বাচিত হয়েছে নাকি কারো দ্বারা নির্বাচিত হয়েছে? তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? এটা হলো প্যাসিভ ভয়েস। হ্যাঁ মঈনুদ্দিন, থ্যাংক ইউ। তাহলে এটা প্যাসিভ ভয়েস। যখন আমরা দেখব কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই কি অবজেক্ট। কাকে নির্বাচিত করা হয়েছে? নেসার সাহেবকে, তার মানে নেসার সাহেব এখানে অবজেক্ট। যখন অবজেক্ট দ্বারা বাক্য শুরু হয় সেটি হয় প্যাসিভ ভয়েস, আর যখন সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হয় সেটি হয় অ্যাক্টিভ ভয়েস। যেহেতু আমরা অবজেক্ট দ্বারা বাক্যটি শুরু পেয়েছি, তার মানে এটি প্যাসিভ ভয়েস হবে। সুতরাং এখানে নেসার সাহেব সাবজেক্ট না, বরং নেসার সাহেব হচ্ছে অবজেক্ট, আর যারা নির্বাচিত করেছে তারাই হলো সাবজেক্ট। তাহলে প্যাসিভ করব এখন। তাহলে নেসার সাহেবের ইংলিশ হচ্ছে মিস্টার নেচার। মিস্টার নেসার হ্যাজ বিন সিলেক্টেড, নির্বাচিত করা হয়েছে। কি নির্বাচিত? একটা আজীবন সদস্য, আর লাইফ টাইম মেম্বার। মনে রাখবেন, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট এগুলোর পরে আর অ্যাজ দিতে হয় না, মানে লেখার প্রয়োজন নাই যে মিস্টার নেসার হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ আ লাইফ টাইম মেম্বার, দরকার নেই। ইলেক্ট, সিলেক্ট, নমিনেট এদের পরে অ্যাজের দরকার নেই। ওকে, কোথাকার লাইফ টাইম মেম্বার? একতা মডেল ক্লাবের তাহলে রয়ের ইংলিশ অব একতা মডেল ক্লাব। থ্যাংক ইউ স্বপ্নীল পৃথিবী। তাহলে মিস্টার নেচার হ্যাজ বিন সিলেক্টেড আ লাইফ টাইম মেম্বার অফ একতা মডেল ক্লাব। বাক্যের মেইন পার্ট হয়ে গেল। মেইন পার্টের পর আমাদের কি দরকার? ম্যানার দরকার। বলেন কি দরকার? ম্যানার দরকার। তাহলে ম্যানার প্রশ্ন করেন কিভাবে নির্বাচিত করা হয়েছে, কিভাবে? উত্তর হচ্ছে বিপুল সমারোহের মধ্য দিয়ে। যে কোনো ফ্রেজকে মেইন পার্ট বাদে যত অংশ আছে সবার অনুবাদ করতে হয় ওই অংশের পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? মধ্য দিয়ে। মধ্য দিয়ে ইংলিশ কি? থ্রু। এবার আসেন বিপুল। ভাবতেছেন বিপুলের ইংলিশ কি লিখবো, তাই না? বিপুল মানে কি অল্প নাকি বেশি? বেশি। এবার বেশির ইংলিশ কি? মাছ।
সুতরাং মাছ হবে। মনে রাখবেন, যখন কঠিন কোনো বাংলার কঠিন ইংরেজি খুঁজে পাবেন না, তখন বিচলিত না হয়ে সেই কঠিন বাংলার সহজ বাংলা খুঁজবেন, এরপর সহজ বাংলার সহজ ইংলিশ হবে। আমি যদি বলি তাহার দুহিতা আমার সামনে উদয় হইল, এই কথা শুনিয়া অনেকে আবার অজ্ঞানও হইল হতে পারে। ভাবতে হবে দুহিতা মানে কি, দুহিতা মানে কন্যা, কন্যা বা কি মেয়ে, তো মেয়ের ইংলিশ কি ডটার, তার মানে ডটার হয়ে গেল। উদয় হইলো মানে কি উপস্থিত হইলো, উপস্থিত হওয়ার ইংলিশ কি অ্যারাইভ, অ্যারাইভ লিখে দিবেন আপনি। মানে আপনাকে কঠিন বাংলার কঠিন ইংলিশ খোঁজা যাবে না, বরং কঠিন বাংলার সহজ বাংলা, সহজ বাংলার সহজ ইংলিশ খুঁজতে হবে, তাহলেই ট্রান্সলেশন হয়ে যাবে কি সহজ। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে মিস্টার নেসার হ্যাজ বিন সিলেক্টেড আ লাইফ টাইম মেম্বার অফ একতা মডেল ক্লাব থ্রু, বিপুল মানে কি অনেক, মানে মাচ, থ্রু মাচ ফ্যানফেয়ার বা অ্যারেঞ্জমেন্টও লিখতে পারেন, মাচ অ্যারেঞ্জমেন্ট। সমারোহ মানে কি আয়োজন লিখতে পারেন, বা আমি লিখতে পারি ফ্যানফেয়ার, বা লিখতে পারি আমি অ্যারেঞ্জমেন্ট, কোনো সমস্যা নেই। যা লিখবেন সবই হালাল হলো, হালাল হবে, শুধু বাক্যের থিমকে বোঝাতে পারলেই হলো, আর কিচ্ছু না। তো ম্যানার গেল আমার, ম্যানারের পরে কি যে প্লেস, কোথায় নির্বাচিত করা হয়েছে, কোন জায়গায়, এরকম প্লেসের কথা বলে নাই, সো প্লেস বাদ, স্কিপ করব। এবার টাইম, কবে নির্বাচিত করা হয়েছে, কবে, সে টাইমও কিন্তু নাই। এবার আসেন কজ, কেন নির্বাচিত করা হলো, কেন, উত্তর হচ্ছে তার এলাকায় নিরক্ষরতা দূরীকরণে অসামান্য অবদান রাখায়। রাখায় মানে কি রাখার জন্য, ধরে নিতে হবে রাখার জন্য। বাংলা অনুচ্ছেদে অনেক কিছুই থাকবে না, ওয়ার্ড আপনাকে ধরে নিতে হবে বাক্যের সৌন্দর্যর জন্য। ফর দ্য বিউটিফিকেশন অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু অ্যাড সো মেনি ওয়ার্ডস, শুধু বাক্যের সৌন্দর্যের জন্য। সো এখানে অবদান রাখায় মানে কি অবদান রাখার জন্য। তাহলে ফর হিজ আউটস্ট্যান্ডিং মানে কি অসামান্য, ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, তার অসামান্য অবদানের জন্য। এখন কন্ট্রিবিউশন কিসের প্রতি, কন্ট্রিবিউশনের পরে টু হয়, টু ইলিমিনেট মানে দূর করা, বা রিডিউস মানে কি কমানো, যে কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, দূর করতে, কি দূর করতে, কন্ট্রিবিউট টু এর পর অবশ্য আইএনজি দেওয়ার প্রচলন আছে, মানে ইলিমিনেটিং লিখতে পারেন, অবশ্য বেস ফর্মও দেওয়া যাবে। কি দূর করবে, নিরক্ষরতা, তাহলে ইলিটারেসি, ইলিটারেসি কোথাকার, তার এলাকার। হ্যাঁ, তাহলে আমাকে লিখতে হবে অফিস লোকালিটি বা অফিস এরিয়া। সুন্দর একটা বাক্য হলো, মিস্টার নেসার হ্যাজ বিন সিলেক্টেড আ লাইফ টাইম মেম্বার অফ একতা মডেল ক্লাব থ্রু মাচ অ্যারেঞ্জমেন্ট ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ইলিমিনেট ইলিটারেসি অফ হিজ লোকালিটি। আপনি যদি মনে করেন যে আমি কজ দিয়ে শুরু করবো, তাতে কোনো সমস্যা নেই, আপনি শুরু করতে পারেন ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ইলিমিনেট ইলিটারেসি অফ দ্য লোকালিটি, কমা চিহ্ন দিয়ে মিস্টার নেসার হ্যাজ বিন সিলেক্টেড আ লাইফ টাইম মেম্বার অফ একতা মডেল ক্লাব থ্রু মাচ অ্যারেঞ্জমেন্ট, তাতেও কোনো সমস্যা নেই। জাকির হোসেন কমেন্ট করার জায়গা পায় নাই, জাকির লিখেছে স্যার 26-27 নভেম্বর অ্যাচিভমেন্ট ফরিদপুর ব্রাঞ্চে অগ্রিম ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ জাকির হোসেন। যারা এই মুহূর্তে লাইভে দেখছেন তাদেরকে জানিয়ে দেই যে আগামী 26 এবং 27 নভেম্বর অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার ফরিদপুর শাখায় আমার ইংলিশ ক্লাস রয়েছে, 2 দিন থাকবে ক্লাস, সকাল 10টায়, বিকেল 3টায় এবং 5টায়, 3টি সময়ে বিসিএস পিলি, রিটেনের এবং প্রাইমারির শিক্ষক নিয়োগ কোর্সের ক্লাস হবে। যারা এই মুহূর্তে আমাকে ফরিদপুর থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, যারা চাচ্ছেন যে সরাসরি অফলাইনে আমার ফ্রি ক্লাস করতে চান, যারা তাদেরকে বলবো তারা অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার ফরিদপুর শাখায় যোগাযোগ করবেন। এবং আরও জানিয়ে দেই, যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দেই যে আগামীকাল মিরপুর 10-এ সকাল 11টায়, বিকেল 3টায় এবং বিকেল 5:30টায় অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার মিরপুর 10 শাখায় আমার ক্লাস রয়েছে। সকাল 11টায় প্রিলিমিনারি ক্লাস রয়েছে, 44তম বিসিএস প্রিলিমিনারির, এবং বিকেল 3টায়ও 44তম বিসিএস প্রিলিমিনারির নতুন ব্যাচে ক্লাস, এবং বিকেল 5:30টায় 43তম বিসিএস লিখিত ব্যাচের ক্লাস। যারা মিরপুর 10-এর আশেপাশে আছেন তাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম যে তারা চাইলে কিন্তু আগামীকালের ক্লাসে যোগ দিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ট্রান্সলেশন নিয়ে একটা আলোচনা। শেষে আমি যে কথাটি বলবো,
ট্রান্সলেশন একটি অনুবাদ হচ্ছে একটি শিল্প, হ্যাঁ, এটা অর্জন করতে হয় অনুশীলনের মধ্য দিয়ে। কোনো কোচিং সেন্টার বা কোচিং সেন্টারের আমার মতো যে কোচিং সেন্টারের মাস্টাররা আছে তারা, কিংবা আপনার বড় ভাই, কিংবা দুনিয়াতে এমন কোনো শিক্ষক এখনও আবিষ্কার হয় নাই যে আপনাকে হাতে গোনা কয়েকটা নিয়মের মধ্য দিয়ে এই অনুবাদ শিল্প শিখায় দিতে সক্ষম। এটা কেউ কাউরে শেখাতে পারে না, এটা আপনাকে অর্জন করতে হবে। তবে হ্যাঁ, আমরা নির্দিষ্ট কিছু বেসিক রুলসের মাধ্যমে আপনাকে এটা বোঝাতে সক্ষম হব যে একটা বড় বাক্যের কোন অংশটুকু আগে অনুবাদ করব, কোন অংশটুকু পরে অনুবাদ করব, এই সেকশন দেয়া আমরা শিখাবো, যেটাকে আমরা বলতে পারি দ্য আর্ট অফ ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনের যে রিয়েল আর্ট, এটা কিন্তু আপনাকে শিখতে হবে, এটা আপনাকে অর্জন করতে হবে। এটা ডে বাই ডে আপনি অনুশীলন করতে করতে সক্ষম হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে আজকের মতো আমার আলোচনা। আমি চেষ্টা করব প্রায়ই এরকম রাত 9টায় হুটহাট করে আমার টাইম লাইন থেকে, কিংবা আপনারা জানেন যে বিসিএস ইংলিশ প্রিপারেশন নামে আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে হুটহাট করে চলে এসে আপনাদেরকে সারপ্রাইজড করে দিব, এবং সেই সাথে লাইভ ডিসকাশন অন ট্রান্সলেশন তো থাকবেই। মাঝে মাঝে বিসিএস প্রিলিমিনারি ইংলিশের উপরও আমি লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ সাথে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তবে এগুলো সবই সম্ভব হবে তখনই যখন আমি অনুপ্রাণিত হব, আমি দেখতে পারবো যে আপনারা হচ্ছে গ্রুপটিতে যুক্ত হয়েছেন, সেই সাথে আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও যুক্ত করেছেন। তখন আমার নিজেরও কিন্তু একটা ইন্সপিরেশন বেড়ে যাবে এবং আমিও ক্লাসের প্রতি আগ্রহ হব। সেই সাথে এই মুহূর্তে আমি শেষ একটি মেসেজ দিতে চাই যে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের সকল শাখায়, যেমন বরিশাল, রংপুর, মিরপুর 10, ফার্মগেট, নীলক্ষেত, রাজশাহী, সবগুলো শাখায়, ফরিদপুরে আমাদের কিন্তু এখন 44তম প্রিলিমিনারি একদম নতুন ব্যাচে ভর্তি চলছে। সেই সাথে 43তম লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ব্যাচে ভর্তি চলতেছে। আগামীকাল মিরপুর 10-এ আমার ক্লাস শেষে আমি রাতে রাজশাহী চলে যাব। 16, 17, 18 3 দিন আমার অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার রাজশাহী শাখায় ক্লাস হবে। যারা রাজশাহী থেকে আমাকে দেখছেন তাদের নিমন্ত্রণ রইল ক্লাসে যোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো একদিন, কোনো এক মুহূর্তে, এরকম রাত 9টায় কিংবা তার আগে বা পরে, ট্রান্সলেশন বা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।